যখন এই ভিডিও রেকর্ড করছিলাম তখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় রাতেই নানা রকম হুজ্জতি শুরু হয়েছে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে। আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আগুন ভাঙচুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে ভাঙচুর এবং আগুন। এরকম একটা কিছু আমরা তো অন্তত ধারণা করতে পারছিলাম, কিন্তু সরকার করতে পারেনি। জনাব ওসমান হাদি হঠাৎ করে মারা যাননি যে সরকার খুবই সমস্যার মধ্যে হঠাৎ করে পড়ে গেছেন। এক সপ্তাহ আগে গুলিবিদ্ধ হাদি প্রায় এক সপ্তাহ মতো বেঁচে থেকে মারা গেছেন এবং গতকালই প্রধান উপদেষ্টা বলছিলেন দেশবাসীকে শান্ত থাকতে। তার মানে তার কাছে বার্তা ছিল। আমরা প্রশ্ন করি কি প্রস্তুতি ছিল আসলে সরকারের? ওসমান হাদিকে যদি আমরা সম্মান জানাতে চাই, আসলে আমাদের কি করার কথা ছিল? তার চাইতে জরুরি কথা, এই দেশকে যদি আমরা আসলে ভালোবাসি তাহলে কি করার কথা? কারা এসব করছে একটু আলাপ করে রাখা দরকার। ওসমান হাদি মারা যাওয়ার পর প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছেন। মানে এই মানুষটাকে কিভাবে আসলে আর পথে রাখা যাবে আমি জানি না। আবারও তিনি একরকম মোটিভেশন দেওয়ার চেষ্টা করছেন, শান্ত থাকতে, কোনো রকম কোনো হঠকারী সিদ্ধান্ত না নিতে, হঠকারী কাজ না করতে। ওনার প্রয়োজন ছিল খুব স্ট্রিক্ট একটা হুমকি দেওয়া সবাইকে, যে তিনি কোনোভাবেই এই ধরনের উচ্ছৃঙ্খল হঠকারী আচরণ বরদাস্ত করবেন না এবং প্রচুর পুলিশ তো বটেই, সেনাবাহিনীর প্রয়োজনে আরও বেশি ডিপ্লয়মেন্ট দরকার ছিল ঢাকা শহরে এবং তাদেরকে অ্যাকশনে যাওয়ার কথা বলা দরকার ছিল যখনই প্রয়োজন। ওসমান হাদির মৃত্যুকে নিয়ে যা যা ঘটছে এটার একটা অনুমান বিকাল থেকে হচ্ছিল। আমাদের মনে রাখতে হবে এবং এখন যে মৃত্যুটাকে নিয়ে যেভাবে যা করা হচ্ছে তাতে সন্দেহ নানা দিকে যেতে পারে যে এই মৃত্যুটা এই দেশের ভেতরে একটা অস্থিরতা তৈরি করার জন্য কেউ ঘটিয়েছে কিনা। ওসমান হাদিকে প্রমিনেন্ট করে তোলা, মিডিয়াতে প্রচুর কাভারেজ দেওয়া। হাদি সেরকম মানুষ ছিলেন যিনি মানুষের সাথে কানেক্ট করে ফেলতে পারেন, সেটা করা এবং তারপর তাকে হত্যা করে এই ধরনের একটা পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা, এই প্রশ্ন আমাদের করতে হবে, নিশ্চিতভাবেই করতে হবে। অথচ আমরা আরেকটু সেন্সিবল হতে পারতাম। যেমন সেন্সিবল আচরণ করেছিল ভারতের মুসলিমরা। আমাদের মনে আছে নিশ্চয়ই বাবরি মসজিদের স্থানে যখন রাম মন্দির করার রায় দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত, এটা একটা হাস্যকর রায় হিসেবে ভারতেই খুব পরিগণিত হয়েছে এবং হাসাহাসি হয়েছে এটা নিয়ে, যে কিছু মিথোলজির উপরে ডিপেন্ড করে একটা রায় দেওয়া হয়েছে। এই রায়টা বিজেপি ইচ্ছে করেই চেয়েছিল। তখন এই রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, বিক্ষোভ, সম্ভব হলে রায়ট লেগে যাক সারা ভারতে, যেমন বাবরি মসজিদ ভাঙার পর হয়েছিল। ভারতের ওয়াকফ বোর্ড, যারা বাবরি মসজিদ পরিচালনার সাথে জড়িত, তারা তখন আহ্বান জানিয়েছিলেন। তারা বলেছিলেন যে এই রায় আমরা গ্রহণ করি না, এটা অন্যায় রায়, কিন্তু মুসলিমদেরকে বলেছিলেন আপনারা সবাই শান্ত থাকুন, এই ফাঁদে পা দেব না আমরা। ভারতের মুসলিমরা সেই সায় দিয়েছেন। অবশ্য কেউ বলতেই পারেন যে ওখানে তারা সংখ্যা লঘু বলে ঝুঁকিটা নেয়নি। তো যাই হোক, তারা সেই ফাঁদে পা দেননি। মোদি ওখানে রাম মন্দির বানিয়েছেন, বানিয়ে এমনকি সব কিছু শেষ হওয়ার আগে ওটা উদ্বোধন করে নির্বাচন করে ভাবছিলেন বিরাট মাইলেজ পাবেন, তবে রায়টটা লাগিয়ে দিলে পারতেন, কিন্তু সেটা পারেননি, ব্যর্থ হয়েছিলেন। মুসলমানদের সার্বিক বিচক্ষণতার কাছে মোদি সেবার হেরে গিয়েছিলেন। আমরা পারতাম ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যারা যারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় সেই পথ বন্ধ করে দিতে। আমরা পারলাম না। আরও কিছু চেষ্টা হতে পারে। কি হতে পারে আমরা বলে দিতে পারি। প্রথম আলো ডেইলি স্টারের কথায় আসি। ভিডিও ছড়িয়ে পড়েছে, দীর্ঘ সময় সেখানে লোকজন গিয়ে হাজির হয়েছে এবং পুলিশ সেখানে যায়, কথা বলে সরে আসে। সেখানে সেনাবাহিনী যায়নি কেন এই সময়ের মধ্যে? যখনই সেখানে লোকজন জড়ো হয়েছে, সেনাবাহিনীর ওখানে যাওয়া উচিত ছিল। সেনাবাহিনীর এটা ঠেকানো দরকার ছিল প্রথম আলো ডেইলি স্টারের এই জায়গায়। কারণ প্রথম আলো ডেইলি স্টার পছন্দ নাই হতে পারে। এই যে আমি বলছি, এখন তো এই আলাপও শুরু হয়েছে, যারা এদের অধিকারের পক্ষে কথা বলবে তারাও টার্গেটে থাকবে। আর আমি তো প্রথম আলোর খুবই নিয়মিত কলামিস্ট, আমাকেও টার্গেট করা হতেই পারে। তারপরে এই কথাগুলো বলা দরকার, বলবো। আমি জানি না এই পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সেখানে আমরাও কতটুকু নিরাপদ থাকব, কারণ এখন এই ব্র্যান্ডিং করা শুরু হয়েছে। যাই হোক, সরকার সেই অ্যাকশন তো দেখি নাই। ডক্টর ইউনূসের অত্যন্ত ম্রিয়মান স্বরে তিনি মোটিভেট করার চেষ্টা করছেন। উনি একজন অ্যাডমিনিস্ট্রেটর, উনি আসলে শেষ পর্যায়ে এসে বুঝতে পারছেন না, উনি কোনো প্রেডিক্ট করতে পারছেন না এই ঘটনা কী হতে পারে। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর তার মৃত্যুর পরিস্থিতি হলে, মৃত্যু হলে কী হবে, এটা অত্যন্ত বেসিক পলিটিক্যাল জ্ঞান রাখে এমন মানুষও জানেন।
কিন্তু ওনাকে আমরা দেখলাম না কিছু করলেন। বিভিন্ন জায়গায় ব্লকেড হচ্ছে, শাহবাগ ব্লকেডের জন্য জুমা আর অলরেডি বিকালের দিকেই আহ্বান জানিয়েছিলেন। ওসমান হাদি তখন মারা যাননি, তার মৃত্যু ঘোষিত হয়নি। তিনি বলছেন যদি তিনি মারা যান তাহলে এটা করতে হবে এবং ওটা আটকে রাখতে হবে হত্যাকারীদের ধরা পর্যন্ত। আমরা ভিডিও যখন রেকর্ড করছি তখন দেখছি বিভিন্ন জায়গায় রাস্তায় ব্লকেড হয়েছে। ঢাকা শহরের কথা বলছি, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বাড়িঘর ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। কোনো জায়গায় সরকার কি আসলে যথেষ্ট প্রস্তুত ছিল? 6 দিন সময় ছিল প্রস্তুতি নেবার, অন্তত গতকালের পর থেকে যথেষ্ট প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল। আরও কি হতে পারে? 32 নম্বরে আবার যাওয়ার চেষ্টা হতে পারে ইন্ডিয়ান হাই কমিশনের দিকে আরও অ্যাগ্রেসিভ ঢঙ্গে যাওয়া। আমরা গতদিন দেখেছি গিয়েছেন, খুব বেশি দূর যাওয়া যায়নি, সরকার ঠেকিয়ে দিয়েছিল। আবারও যাওয়ার চেষ্টা হতে পারে, সরকার সেটা শক্তভাবে হয়তো ঠেকাবেও। কিন্তু যদি আমরা যেতে থাকি তাহলে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেখানে যদি সেটা নিয়ন্ত্রণের জন্য হতাহত কেউ হয় সেটা আরেক নতুন সংকট তৈরি করতে পারে। এই সবগুলো পরিস্থিতি আসলে পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে এবং দেখলাম কেউ এবার টুঙ্গিপাড়াকে টার্গেট করা হবে এই ধরনের আলাপ তুলছেন। যে কথাটা বলতে চাই আসলে এই যে নানা রকমভাবে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা সেটা চলছে, সাথে যুক্ত করে রাখি কিছু ব্যক্তিকে টার্গেট করা হয়েছে যারা ঘোষণা দিচ্ছেন নাম ধরে যে এই ব্যক্তি যেহেতু ওসমান হাদির সমালোচনা করেছে, ইনকিলাব মঞ্চের কর্মকাণ্ডের সমালোচনা করেছে, তাই এরাই ওসমান হাদিকে হত্যাযোগ্য করে তুলেছে, সুতরাং এরা হত্যাযোগ্য। বিরাট সব বিপ্লবী দেখি আসলে এখন 5 তারিখের পর থেকে এক একজনের গলা এমন চড়েছে, এদের মধ্যে শিশু নন, কিন্তু শেখ হাসিনার সময়ে ন্যূনতম টু শব্দ কয়জন করেছে এগুলো আমাদের দেখা আছে। কারণ আমি প্রায় বলি যে শেখ হাসিনার পুরো এন্টায়ার সময়টার অ্যাক্টিভিজমের হিস্ট্রি আছে, কে কী করেছে না করেছে আমাদের দেখা আছে। তারা তাদের পুরনো যে কিছু করেনি, চুপ করেছিল, সেটার জন্য দ্বিগুণ গলা উঁচু করে এসব হুমকি ধামকি বহু মানুষ দেশের ভেতরে থেকেও দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতি নিজেদের মধ্যেও সংঘাত এবং আস্তে আস্তে এটা দলের মধ্যে সংঘাত তৈরির প্রবণতা বা চেষ্টা করা হচ্ছে, এটাই চেয়েছিলেন। তো সুতরাং ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যা করা হচ্ছে প্রত্যেকটা জিনিস যে ভারতের কথা বলা হচ্ছে যে ভারত এটা ঘটিয়েছে, ভারত এটার সাথে আছে, আওয়ামী লীগ আছে, ইয়েস তারা বেনিফিটেড, তারা থাকতেও পারে, কিন্তু প্রত্যেকটা কাজ আদতে, আমি গতকালই বলেছিলাম, প্রত্যেকটা কাজ আদতে তাদের পারপাস সার্ভ করছে। প্রথম আলো ডেইলি স্টারের ওখানে খুবই উগ্র ডানপন্থীদেরকে দেখা গেছে, উগ্র ডানপন্থীরা ফেসবুকে এটা নিয়ে আহ্বান জানাচ্ছেন লোকজনকে দেশ থেকে বিদেশ থেকে। ফলে বাংলাদেশে যে উগ্রবাদ, ইসলামিক এক্সট্রিমিজম, ইভেন ভারত বাংলাদেশে যে হাই কমিশনারকে ডেকে নিয়ে গেল, সেখানে এক্সট্রিমিস্টরাই ভারতের দূতাবাসের দিকে যাচ্ছে বলে বলা হয়েছে। তো সুতরাং আমরা খুব ভালোভাবে বুঝতে পারি কোন ন্যারেটিভটা কারকে সাহায্য করে। সুতরাং যারা আমাদের সামনে দেশপ্রেম দেখাচ্ছেন, দেশপ্রেম করে এগুলো করছেন, আমাদের এটা বুঝতে হবে এর মধ্যে ভিন্ন খেলা থাকতে পারে। দেয়ার ইজ আ হাই প্রবাবিলিটি তাদের, কারণ এটা ভারতের ওদেরই বয়ানকে সাহায্য করছে, দেশে যাদেরকে আমরা দেশপ্রেমিক হিসাবে দেখছি মিলিট্যান্ট ওয়েতে এসব করছেন। সতর্কবার্তা জানানোর চেষ্টা করেছি, হয়নি। বাংলাদেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে, ওসমান হাদি নিজে নির্বাচনের দিকে যাচ্ছিলেন, হাদি চলে গেছেন। হাদিকে যদি জিজ্ঞেস করা যেত তিনি কি করবেন, তিনি কি ভালো মনে করতেন এই সময়ে, আমি বিশ্বাস করি তিনি বলতেন এসব অ্যানার্কি না করে দেশ যেন নির্বাচনের দিকে যায়। 5 আগস্ট পরবর্তী সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অ্যানার্কি হয়েছে, এগুলোর প্রতি জনাব ওসমান হাদির সমর্থন বা এগুলোর পক্ষে যাবার একটা প্রবণতা শুরুর দিকে ছিল, কিন্তু শেষ পর্যন্ত উনি নির্বাচনেই মনোযোগ দিয়েছিলেন। সে অ্যানার্কিস্ট যারা নির্বাচনের পরিবেশ নাই, এই অবস্থা, নির্বাচন হলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে ধরনের আলাপ করছিলেন, তাদের চাইতে উনি আলাদা হয়ে গেলেন। নিবিষ্ট মনে তিনি নির্বাচন করতে চেয়েছেন, তিনি ফান্ড চেয়েছেন মানুষের কাছে, মানুষ তাকে টাকা দিয়েছে, সে টাকায় মুড়ি বাতাসা কিনে মানুষকে খাইয়েছেন, রাস্তায় হেঁটেছেন ফজরের নামাজের পর থেকে সারা দিন মানুষের সাথে জনসংযোগ করতে, উনি নির্বাচনের পথেই হাঁটা দিয়েছিলেন। তো সুতরাং ওসমান হাদি একটা স্থিতিশীল বাংলাদেশ চেয়েছিলেন, যেটা শুধুমাত্র একটা
গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই হতে পারে, এবং নির্বাচন ছাড়া আর কিছুর মাধ্যমে সেটা সম্ভব না। শেষ পর্যন্ত ওসমান হাদি সেটা বুঝেছিলেন। সুতরাং আমরা কেউ যদি মনে করি আমরা ওসমান হাদির মৃত্যুতে কষ্ট পাচ্ছি, আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তো তাহলে ওসমান হাদি যেটা চেয়েছিলেন সেটাই করা উচিত। আমি আগের একটা ভিডিওতে এই ধরনের পলিটিক্যাল কিলিং, অভ্যুত্থান পরবর্তী সময়ে তিউনিসিয়ার উদাহরণ দিয়ে বলেছিলাম ওটা মারাত্মক এনার্জি তৈরি করেছিল। ঠিক একই ঘটনায় একইভাবে আমরা যাচ্ছি। সম্ভাবনা আছে এরকম চেষ্টা আরও হবে, কেউ কেউ হয়তো হত্যা চেষ্টা হবে, কেউ হত্যাকাণ্ডের শিকারও হতে পারেন, যে কেউ হতে পারেন, যে কেউ হতে পারেন। কারণ এখন বিরাট বিরাট সব বিপ্লবী দেখি, বলছি তো বহু সময় দেখিনি, দেশের ভেতরে মানে বিরাট গলা চড়াচ্ছেন অনেকে, জাস্ট চুপ করে বসেছিলেন। আমাদের সব দেখা আছে, সব জানা আছে। তো ফলে খুনটুন যদি আরও হয়ও, ওটা চাওয়া উচিত হবে আমাদের, এটা যাতে নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত না করে। কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি দেশের মধ্যে একটা কেওস লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে নির্বাচনটা না হতে পারে। এই নির্বাচন যদি না হতে পারে, এটা আদতে ভারতের এক্সপেকটেশন যে ভারতকে আমরা শাস্তি দেব, ভারতকে প্রতিবাদ করব, বলছি না, এটা ভারতেরই পারপাস সার্ভ করছে। আই রিপিট, শুধু ভারত কি, বাংলাদেশেও কিছু রাজনৈতিক দল আছে, কিছু ব্যক্তি আছেন যারা চান না বাংলাদেশে নির্বাচন হোক। এটা নির্বাচন হওয়ার সাথে সাথে এই ক্ষমতার উপরে তাদের যে গ্রিপ আছে সেই গ্রিপটা চলে যাবে, বিশাল গ্রিপ তৈরি হয়েছে, মুহূর্তেই চলে যাবে। সো তাদের নির্বাচন চাওয়ার কোনো কারণ নাই, তারাও এটার সাথে জড়িত নন, কে বলবে? সো আওয়ামী লীগ, ভারত এবং বাংলাদেশের দু একটা রাজনৈতিক দল এবং কিছু ব্যক্তির স্বার্থ অ্যালাইন্ড হয়েছে। প্লেন অ্যান্ড সিম্পল, কথা বলতে কোনো রকম কোনো দ্বিধা রাখতে হবে না। সুতরাং ওসমান হাদির হত্যাকাণ্ডে বেনিফিশিয়ারি এই 4 গ্রুপ হতে পারে, কারণ যে কাণ্ড ঘটানোর চেষ্টা হচ্ছে সেটা থেকে আমরা এটা ইন্টারপ্রেট করতে পারি। আমি সরকার যা করছে, যেভাবে করছে, এই অথর্ব সরকারের আসলে ক্ষমতায় থাকার কথা ছিল না, এই সরকার চলে যাওয়ার কথা বলতাম, কিন্তু প্রায় বলি যে ডক্টর ইউনূসের সরকার চলে গেলে সম্ভবত আমরা আরও বেশি আনসার্টেনিটির দিকে চলে যাব। সে কারণে তাকে ক্ষমতায় রেখেই, ক্ষমতায় থেকেই কঠোর ব্যবস্থা নেবার জন্য আমরা কঠোরভাবে আহ্বান জানাচ্ছি। এবং প্লিজ আপনারা যারা মাঠে আছেন, মাঠে গিয়ে সব আটকে ফেলে বসে থাকার চিন্তা করছেন, এগুলো না করা ভালো হবে। এখন ওসমান হাদির মৃত্যুর জন্য আমাদের শোক আছে, দুঃখ আছে, ক্ষুব্ধতা আছে, কিন্তু এটা যাতে একটা নৈরাজ্য তৈরি না করে। প্লিজ, আমরা সবাই বিপদে পড়ে যাব। বিশেষ করে শুক্রবার জুম্মার নামাজ আছে। এই জুম্মার নামাজের পর প্রচুর মানুষ একত্র হন। সেগুলো থেকে যেন আমরা এমন কিছু না করি যেটা পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যায়। এই সম্ভাবনা নেই তা বলছি না, আছে। প্রচুর খেলোয়াড় ঢুকে পড়েছে দেশের ভেতরে, দেশের বাইরের। প্রত্যেকে দেশ বিরোধী, যারা এই খেলায় আছে, এই অ্যানার্কিতে আছে, প্রত্যেকে দেশ বিরোধী, দেশপ্রেমের নাম দিয়ে করছেন, কিন্তু প্রত্যেকে দেশ বিরোধী, প্রত্যেকে ভারত বা আওয়ামী লীগের দালালি করছেন। এটা মনে রাখতে হবে। আমি জানি না শেষ পর্যন্ত কি দাঁড়ায়। আমি আবারও এটা বলে শেষ করতে চাই, এই সরকারের উচিত হবে অত্যন্ত কঠোরভাবে ব্যবস্থা নেওয়া। ইভেন সেনাবাহিনীর প্রতি আমি বলছি যে সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, সুতরাং তারা স্পন্টেনিয়াসলি স্টেপ নিতে পারেন। এখন তাদের সেই স্টেপ নিতে হবে, কারণ এগুলো নিয়ন্ত্রণ যদি করা না যায় তাহলে মোটামুটি, মানে ডক্টর ইউনূসের কথা মতো বাংলাদেশের শ্রেষ্ঠতম নির্বাচন ফালতু কথাই সরিয়ে রাখি, মোটামুটি মানের একটা গ্রহণযোগ্য নির্বাচন করাও কঠিন হবে। এবং এটা নিয়ন্ত্রণের মাধ্যমেই এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখাতে হবে যে তারা কেপেবল এনাফ টু ডু দ্যাট। দেরি হয়ে যাচ্ছে। আমি আশা করি, আমি বিশ্বাস করতে চাই এই কাজটা অন্তত ভালো